স্টার্ট। হ্যালো ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আজকে কোথায় চলেছি? অ্যাসেসলির অফিসে চলে এসেছি। কেন বলুন তো, স্টার্টার বিলিয়ন্স অ্যাওয়ার্ড তো শেষ হয়ে গেল 28শে ফেব্রুয়ারি, আর আজকে ফার্স্ট শুরু হচ্ছে স্টার্টার বিলিয়ন্স মিট। শুরু কোথায় করছি? অ্যাসেসলির অফিস থেকে। চলুন একটু ভেতরে যাওয়া যাক। অরুণা ওয়েট করছে, ওর সাথে একটু আড্ডা মারবো। আসুন। আজকে তোমার ধরলাম এই কারণে, স্টার্টার বিলিয়ন্স অ্যাওয়ার্ড তো 28শে ফেব্রুয়ারি পেয়ে গেল। পাওয়ার পর হাউ ইজ দ্য ফিলিং তোমাদের টিম? প্রথম তো আমি বলতে চাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে অ্যাসেসলিকে কনসিডার করেছেন এই অ্যাওয়ার্ডটার জন্য। আর দ্বিতীয়ত কলকাতার বুকে এইরকম একটা অ্যাওয়ার্ড শো আমি ভাবতে পারিনি যে কোনো এটাতে শুধুমাত্র মেরিটের বেসিসে আর একটু সময় ব্যাস এই দুটোর বেসিসে এইরকম একটা অ্যাওয়ার্ড শোটা পাওয়ার পর আপনাকে ফিলিংসটা আমি বোঝাতে পারবো না। এটা যখন সবাইকে আমি বলেছি যে আমরা এই অ্যাওয়ার্ডটা পাচ্ছি, সেটার যে একটা সবাই যে বলেছে যে কলকাতায় এরকম একটা অ্যাওয়ার্ড হচ্ছে, সেটা একটা বিরাট আমার বলে বলার ভাষা নেই। আমরা এসছি অফিসে, আমরা সবার সাথে সেলিব্রেট করেছি। সবাই এই দেখুন, পার্টিটা অফিসে হয়ে গেছে, আমি এটাই হয়। অ্যাওয়ার্ড পাওয়ার পর কেউ মনে রাখে না, কিন্তু আমি মনে রাখি। তার কারণ হচ্ছে আমার মনে হয়েছিল অ্যাওয়ার্ডটা একটা দিনের একটা সেরিমনি, এবং অ্যাওয়ার্ডের আগে অনেকটা ব্লগ করেছিলাম আমরা। এই যে স্টার্টার বিলিয়ন্স অ্যাওয়ার্ড একটা ফরম্যাট ছিল যে অ্যাওয়ার্ড যারা পাচ্ছে তাদের একটা অফিস ভিজিট বা তাদের ডেনে যাব, সেটা জেরামি হোক। আমি ভিজিট করেছিলাম, 20টা ভিজিট হয়েছিল, 20টা ডেনে গিয়েছিলাম, ওদের সাথে আড্ডাও হয়েছিল খুব কম। তারপরে অ্যাওয়ার্ড শোটা হয়ে গেল। অ্যাওয়ার্ড শোর পর আমার মনে হয়েছিল যে রিলেশনশিপটা খুব জরুরি সম্পর্ক। আমরা কি শুধু একটা অ্যাওয়ার্ড শো ভিত্তিক এইটা থাকবে, নাকি একটা সম্পর্ককে ধরে রাখার একটা লড়াই থাকবে? তো আমার মনে হলো যে অ্যাওয়ার্ডটা পাওয়ার পর আমরা অনেকেই না একটু ঠান্ডা হই, মার্কেটটা গরম করতে হবে। তো সেই গরম করতেই আজকে আমি চলে এসেছি স্টার্টার বিলিয়ন্স মিটের প্রথম যে ভিজিটটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাসেসলিতে। আর আমার সাথে বসে রয়েছে অরুণা। তোমার একটা ইন্ট্রোডাকশন। আমি অ্যাসেসলির কো-ফাউন্ডার এবং চিফ লার্নিং অফিসার। তো আমি অ্যাসেসলিতে অলমোস্ট এখন 2 বছর হয়ে গেছে আমি এখানে আছি। তো অ্যাসেসলি এমন একটা কোম্পানি, এখানে আমরা সমস্ত এআই রিলেটেড কাজ করে থাকি। তো আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে আমরা এডটেক সেক্টরে আছি। এডুকেশনে কিভাবে আমরা এআই এর মাধ্যমে আমরা স্টুডেন্টের লাইফটাকে, টিচারের লাইফকে আরো ইজি করতে পারি, আর কোথায় তাদের লার্নিং গ্যাপ হচ্ছে। একটা স্টুডেন্ট যদি ক্লাস 9-এ পড়ে কিন্তু সে একটা বেসিক জিনিস পাচ্ছে না, কেন পাচ্ছে না, তার লার্নিং গ্যাপটা কোথায় আছে, সেটা আমরা এআই এর মাধ্যমে খুঁজে বার করতে পারি। এবং সেইখান থেকে আমরা রেকমেন্ডেশন দিয়ে বাচ্চাটাকে আবার, কারণ একটা আমরা জানি একটা বিল্ডিং ঠিকঠাক তৈরি করতে গেলে তার ভিতটা আমাকে কাঁচা থাকলে আমি কোনোদিন একটা বিল্ডিং দাঁড়াতে পারি। তো আমরা এআই এর মাধ্যমে আমরা টিচারদের সাহায্য করতে পারি, কারণ এডুকেশনে অফলাইন এডুকেশন কোনোদিনই রিপ্লেসেবল নয়, এটা আমরা জানি। তাই জন্য টিচারকে কি করে আমরা হেল্প করতে পারি, যখন একটা ক্লাসে যাবে, একটা ক্লাসে গিয়ে 40-50 জন একটা ক্লাসে বসে থাকে, এক একজনের এক এক রকমের রিকোয়ারমেন্ট, এক একজন এক এক রকমের লার্নার। প্রত্যেকটা লার্নারকে টিচার কিভাবে ক্যাটার করবে, সেটাকে আমরা কি করে গ্রুপ করতে পারি। এখন এডুকেশন সিস্টেমে মার্কস বেস হয়, কারণ আমি আমার জীবন থেকে দেখেছি যে মার্কস বেস হলে অনেক সময় আমরা ভুল জাজমেন্ট করে ফেলি। হয়তো একটা বাচ্চা ভালো করে পরীক্ষা লিখতে পারছে না, তার অনেক অন্য রকমের নলেজটা খুব ভালো, কিন্তু শুধু যদি আমি মার্কস বেসিসে কোনো একটা বাচ্চাকে বলি না এই পড়াশোনায় খুব একটা ভালো না, এই মিডিওকার স্টুডেন্ট, এই গুড স্টুডেন্ট, সেটা আমাদের মনে হচ্ছিল এটা ঠিক নয়। তাদের একটা জাজমেন্ট দরকার আছে। ওই জন্য আমরা তাদের বিহেভিয়ারাল প্যাটার্নের উপরে আমরা তাদের পেটেন্টটা আমরা প্রথম তৈরি করি, যে কি করে তাদের বিহেভিয়ারাল অ্যাসপেক্টটাকে আমরা, একাডেমিক বিহেভিয়ারাল অ্যাসপেক্টটাকে আমরা আরো ভালো করে তুলে ধরতে পারি, তাদেরকে একটা প্রপার রিপোর্ট দিতে পারি। কারণ এডুকেশনে পার্সোনালাইজেশন কোথাও নেই। আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন একটা রিপোর্ট, ডাক্তার বলে আপনি এক্সরে করে আসুন বা আপনি কোনো একটা রিপোর্ট তৈরি করে আসুন, তো আমরা সেটা ভিত্তিতে ট্রিটমেন্টটা হয়। কিন্তু যখন একটা স্টুডেন্ট গিয়ে টিচারকে বলে আমার এই অঙ্কটা পারছি না স্যার, স্যার কি করবেন, স্যার অঙ্কটা করে দেবেন, তারপরে আবার স্টুডেন্টটা আবার সেই অঙ্কটা পারবেন না, আমরা কি বুঝতে পারছি আদৌ যে বাচ্চাটার প্রবলেমটা কোথায়? হতেই পারে একটা অঙ্ক আমি পারছি না, আপনিও পারছেন না,
কিন্তু আমার রুট কজটা ডিফারেন্ট হতে পারে, আপনার রুট কজ ডিফারেন্ট হতে পারে। আমরা পুরো সেখানে কাজ করছি। আমরা প্রচুর গভর্নমেন্ট স্কুলের সাথে কাজ করেছি। আমরা চেষ্টা করছি যাতে আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথেও কাজ করতে পারি। আমরা শুরুটাই আমরা করেছি গভর্নমেন্ট স্কুল থেকে, কারণ সেখানেই সবথেকে বেশি প্রবলেম। তো এটাই এখন এসএসসি এটা করছে এবং আস্তে আস্তে আরও অনেক কাজ ডেভেলপ করবে। আস্তে আস্তে অনেক কিছু ডেভেলপ করবে, যেমনি স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের পর এটাও ডেভেলপ করবে। তার কারণ হচ্ছে কেন অরুণা এটা করলাম, তুমি ফিল করতে পারছো যে আমার মনে হয় যে যে কোনো জিনিস, যে কোনো ধরো আজকে একটা তুমি স্কুলে গিয়ে কাজ করছো, তো একটা স্কুল থেকে আরেকটা স্কুলের নেটওয়ার্ক আসবে, আর একটা স্কুল থেকে, কিন্তু তুমি যে স্কুলটা ফার্স্ট দিনে কাজ করছো সেই স্কুলটাকে তুমি ভুলে যাচ্ছ না। তুমি তো আরো স্ট্রংলি চাইছো যে অনেক লং টাইম সেই স্কুলটার সাথে তোমার রিলেশনটা থাকে। তো এই যে স্টার্টার বিলিয়ন্স মিট, আমার মনে হলো যে প্রথম বছর যেখানে শুরু হলো 20টা ব্র্যান্ড এলো, তোমরাও এলে, সেই 20টা ব্র্যান্ড নেক্সট ইয়ার যখন 2026-এ আরো 20 জন ব্র্যান্ড থাকবে, এই 20 জন ব্র্যান্ডও যাতে থাকে, তাহলে কি একটা টিম ওয়ার্ক তৈরি হবে। এবং ব্র্যান্ড ভ্যালুয়েশন এবং ফেস ভ্যালু, এরা মানে আমি যতদিন ওদেরকে চিনি বা দেখেছি, খুব ভিজুয়ালি ওরা দেখিনি, তোমরা সামনে আসো না। তো আমার কিন্তু একটা বিশাল লড়াই যে আমি সবসময় দুটো জিনিসকে গ্রো করানোর চেষ্টা করি। একটা হচ্ছে অ্যাসেসরিটা কার, সেটা হচ্ছে যেমনি ব্র্যান্ড অ্যাসেসরি, তার পেছনের মানুষগুলো। আজকে ধরো তুমি, সুরজ, তোমাদের যে চারজন, তো তোমরা একটু নামগুলো যদি বলো কারা কারা আছে তোমার সাথে। সুরজ সিইও, সৌরভ গুপ্তা is the CTO of our company, and me. তো থ্রি মাস্কেটিয়ার্স এর যে টিমটা রয়েছে, তো সেটাকে সামনে টেনে টেনে আনার জন্য এই ধরনের করতে হয়। কেন আমি চেষ্টা করি, যে চেষ্টা করছিল যে যে কটা ব্র্যান্ড পেয়েছে, ব্র্যান্ডটা কি, তার একটা স্টোরি টেলিং দরকার, আর এই ব্র্যান্ডটার পেছনের মানুষগুলোরও স্টোরি টেলিং দরকার। তার কারণ হচ্ছে আজকে অরুণারা যেটা করেছে বা শুরু করেছে, হয়তো সেম জিনিস বা সেরকম অনেক বাড়িতে অনেক ছেলেমেয়েরা ভাবছে, কিন্তু সাহস করে স্টেপটা নিতে পারছে না। তোমাদের গল্পগুলো, তোমাদের স্টোরি টেলিং গুলো ওদেরকে ইন্সপায়ার করবে। তোমাকে দেখে একটি মেয়ে ভাববে আমি অরুণার মতন হব, তুমি বুঝতে পারছো না, কিন্তু কেউ না কেউ তোমাকে কপি করছে, এটা সিস্টেম হয়। তো তোমরা যদি তোমাদের গল্পটাকে সামনে না প্রজেক্ট করো, তাহলে তো তোমাকে দেখেও ইন্সপায়ার হবে না। তুমি যখন একটা স্টার্টআপ তৈরি করছো, ডেভেলপ করছো, একদিন তোমার একটা পুরো কোম্পানি হয়ে যাবে, হ্যাঁ, তো সেইটা তোমাকে সবসময় ভাবতে হবে যে আমার গল্পটা আমি আমার মতন করে বলবো। মেবি খুব জাঁকজমক না, তুমি যেটা ভাবছো সেটাই প্রজেক্ট করবে। কারণ এখন এআই যেমনি একটা প্রযুক্তিগত মানে নেটওয়ার্কে কাজ করছে, জিনিস তৈরি করে দিচ্ছে, অনেক কিছু ডেভেলপ করছে, তেমনি আমাদেরও কেউ ফেসবুকের মাধ্যম বা যে প্ল্যাটফর্মগুলো আমরা ইউজ করি, সামনে আসতে হবে। তো আমার 2017 থেকে আমি যে প্ল্যাটফর্মটা তৈরি করেছি, আমার একটাই উদ্দেশ্য, ব্র্যান্ডটা কে আছে এর পেছনে তাকেও সামনে নিয়ে আসে। এবং আমাকে যারা স্পন্সর করে তাদেরকেও আমি নানা রকম টক শো, ইভেন্ট, নানা রকম জায়গা দিয়ে, তারা প্রথমে হয়তো অনেকে হেজিটেট করতো, আমার লাগবে না, আমার দরকার নেই করার, আমি আসতে পারবো না, আমার সময় নেই। এটা সময় নেইটা মানুষের কাছে খুব ইজি একটা ব্যাপার, কিন্তু তাদেরকে আমি অভ্যস্ত করে দিয়েছি। এবং তারা যখন নিজেদের রিফ্লেকশনটা দেখেছে, যখন তাদের স্টোরি টেলিংটা শুনেছে যে আমি এত সুন্দর কথা বলতে পারি, তখন মনে হচ্ছে তাহলে কেন আমি বলবো। এটা একটা নেশার মতন, যেটা ধরিয়ে দিতে হবে। তো আমি এই নেশাটা এদেরকে ধরানোর চেষ্টা করছি। যদি এরা ধরে যায় তাহলে আমাকে আর দরকার হবে না, এরা নিজেরাই নিজেদের স্টোরি টেলিং করবে এবং মানুষকে ইন্সপায়ার করবে। তো এসএসলির আগামী দিনে কি প্ল্যানিং? এসএসলি এখন যেটা করছে সেটা হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম বিহেভিয়ারাল মডেল তৈরি করার চেষ্টা করছে। আমরা এখন আপাতত আমরা সমস্ত কি করে সেটার উপর ইউএসপি রেডি করা যায় সেটার উপর আমরা কাজ করছি। তো এটা ওয়ার্ল্ডের প্রথম বিহেভিয়ারাল মডেল হবে। তো এটাই আমাদের নেক্সট টার্গেট, এটার উপরেই এখন কাজটা চলছে। এই যে ফরম্যাটটা, এটা এআই ফরম্যাট, এটাকে নতুনভাবে অ্যাপ্লাই করা, মানুষকে কনভিন্স করানো, বিভিন্ন স্কুলে গিয়ে প্রিন্সিপাল, টিচার সবাইকে, এটা কতটা লড়াই ফেস করতে হচ্ছে? এটা আমরা হঠাৎ করে একদিন যখন আমরা শুরু করেছিলাম আমাদের কলেজ লাইফ থেকে, তো আমরা যখন কলেজে বসে এটা যখন বানিয়েছিলাম প্রোডাক্টটা নিয়ে, আমরা রিসার্চ করা শুরু করি, সেটা পেটেন্ট করা শুরু করি।
তখন একদিন আমরা বললাম দেখি না গিয়ে স্কুলে গিয়ে যে কি বলেন টিচাররা, কি বলে প্রিন্সিপালরা। আমরা নিজেরাই চলে গেছি স্কুলে, বিভিন্ন গভর্নমেন্ট স্কুলে চলে গেছি। এবং স্যার আপনি ভাবতে পারবেন না, প্রিন্সিপাল যারা হেডমাস্টার ছিল তারা এতটা বেশি অ্যাপ্রিসিয়েট করেছে, কারণ ওনারাও চাইছিল যে এরকম ধরনের একটা প্রোডাক্ট আসুক। ওনারা চাইছিল যে ক্লাসরুমের বাচ্চাদের আমরা কি করে হেল্প করতে পারি। আমরা যতগুলো গভর্নমেন্ট স্কুলে গেছি ততগুলো গভর্নমেন্ট স্কুলেরই যারা প্রিন্সিপাল হেডমাস্টার ছিলেন তারা ভীষণ আমাদের সম্মানের সাথে নিয়ে গেছেন। এবং আমরা সেখানে তখন আমরা পেন পেপারে এক্সাম নিতাম, কারণ তখন অত অটোমেটিক কিছু ছিল না, কারণ নতুন নতুন এখন শুরু হয়েছিল। তো আমরা সেই পেপারগুলোকে হাজার হাজার পেপার, একটা গভর্নমেন্ট স্কুলে যত স্টুডেন্ট থাকে ওটা আমরা ফিজিক্যালি প্রিন্ট করে নিয়ে যেতাম, নিয়ে গিয়ে স্টুডেন্টকে ডিস্ট্রিবিউট করে সেটার এক্সাম নিতাম, সেখান থেকে আবার সেটাকে কালেক্ট করে সেটা তারপরে আমরা রিপোর্ট বানাতাম। তো প্রত্যেকটা স্কুল আমাদের যথেষ্ট সম্মান দিয়ে এবং সেটা কন্ডাক্ট করিয়েছে। তো সেটা খুব কঠিন সে হচ্ছে, কারণ স্ট্রাগলটা খুব কঠিন, কারণ আপনি যেমন বুঝতে পারছেন সবার কাছে গিয়ে গিয়ে বলা একদিনে তো সেটা হয় না, অনেকবার করে একটা স্কুলে যেতে হয়, ডেট ফিক্স ফাইনাল করা, তুমি মার্কেটিং করছো এবং সেলস ম্যানের মতন ওয়াকিং করা। হ্যাঁ, সেটা প্রথমে আমরাই সেলসম্যান ছিলাম। তো আমরাই স্কুলে যেতাম, আমরাই সেলসম্যানের মতো আমরাই কথা বলতাম টিচারদের সাথে, আমরা রোজ ডেমো দেখাতাম, বোঝাতাম। তো এক একটা স্কুলে এরকম 5-6 বার করে করে যেতে হতো, তারপরে সেখান থেকে প্রিন্ট করা, একটা ডেট ফিক্স করা, কারণ গভর্নমেন্টের স্কুল, তো সেখান থেকে প্রিন্ট করি ওদেরকে নিয়ে যাওয়া প্রত্যেকটা। এবার সেখানে আবার ভলেন্টিয়ার রেডি করা, কারণ আমাদের কাছে অত ভলেন্টিয়ার ছিল না। এবার কলেজ থেকে আমাদের সেখান থেকে আমরা জুনিয়রদেরকে কনভিন্স করে তাদেরকে ভলেন্টিয়ার হিসেবে তাদেরকে নিয়ে যাওয়া, স্টুডেন্টকে কি বলতে হবে কি, কারণ অনেক স্টুডেন্টরাই ভাবে যে আবার কোশ্চেন পেপার চলে এসেছে, আবার এক্সাম দিতে হবে। এবার একটা ভয় কাজ করে ওদের মধ্যে, মা বাবার কাছে রেজাল্ট যাবে। তো সেটা ওদেরকে বোঝানো এটা কোনো সেরকম এক্সাম নয়, এখানে তোমাদের মার্কস দেওয়া হবে না। এইটা বোধহয় একটা অ্যাওয়ারনেসেরও প্রয়োজন আছে, সচেতনতা। এটার সময় আমার মনে হয় আমাদের ওয়ান অফ দ্য স্পন্সর কাজ করে ইয়াঞ্চা, তো তাদের ইয়াঞ্চা তোমাদের সাথে টাই আপ করে কখন, মানে আমার মনে হয় আমাদের অলরেডি স্যারের সাথে টাই আপ আছে, ইয়াঞ্চার সাথে টাই আপ আছে। জানা ছিল না, কারণ ইয়াঞ্চা আর কি যারা পেরেন্টিং, টিচার আর পেরেন্টসদের মধ্যে এবং স্টুডেন্ট পেরেন্টিং যে সমস্যাটা পার থেকে যায়, ইয়াঞ্চা সেই পার্টটা প্লে করে। আমরা শুরু করছি ইয়াঞ্চার সাথে কাজ করা, আমরা শুরু করব। তো এইটা প্রচন্ডভাবে হেল্প করবে। অর্ণব স্যার আমাদের প্রচুরভাবে হেল্প করেছে। এইটা করে রাখলাম অর্ণব স্যারকে বোঝানোর জন্য। ইয়াঞ্চার প্রচারও আমি করছি এবং ব্লগে এসে করছি, যাতে স্যার আমাদের কাছে সত্যি একটা মানে ফাদার ফিগারের মতো। এবং ওর যে কনসেপ্টটা, মানে যখন আমি ইয়াঞ্চা আমার সাথে টাই আপ পাই, তো আমি ফিল করি যে এইটা খুব টাফ একটা কনসেপ্ট, বোঝানো মানুষ। হয়তো আজকে টাফ লাগছে, কিন্তু এটা একসময় প্রত্যেকের প্রয়োজন হবে। এবং তোমাদের অ্যাসেসলি যে কনসেপ্টটা, এইটা কিন্তু ইয়াঞ্চার সাথে সাংঘাতিকভাবে মার্চ করতে পারে। এবং ধরো কোনো অ্যাওয়ার্ড বা কোনো রেকগনাইজেশন মানুষকে কিন্তু একটা জিনিস আগ্রহ দেয়, কিছু চ্যালেঞ্জেসও দেয়, রেসপন্সিবিলিটিও দেয়। এই চ্যালেঞ্জেসটা হচ্ছে নেক্সট ব্যারিয়ারটা কি হবে। তো আজকে একটা অ্যাওয়ার্ড এখানে রয়েছে, আগামী দিন 2টো থাকবে, 3টে থাকবে, 4টে থাকবে, তার সাথে সাথে তোমাদের দায়িত্বটাও বাড়তে থাকবে। তো এখন এই যে তোমাদের পরিবারটা, কতজন টিম তোমাদের সাথে কাজ করে? আমাদেরকে নিয়ে আমরা এখন 23 জনের পরিবার। 23 জনের বেশিরভাগটাই টেকনিক্যাল, সবাই কাজ করার করছি। এছাড়া আমাদের বিজনেস টিম আছে, তো সবাইকে নিয়ে 23 জন আমরা। তো 23 জনের পরিবার। তো আজকে মানে আমরা স্টার্টার বিলিয়ন্সের পর এসে স্টার্টার বিলিয়ন্সের ফার্স্ট মিটে 23 জন, আপনাকে নিয়ে 24 জন। তো আবার যাই না কতদিন পর আবার একটা কিছু করব, 23 থেকে কতটা বাড়ে, মানে এই চ্যালেঞ্জটা আজকে দিয়ে গেলাম। এবং যাওয়ার আগে করোনা দেখো, এই আমাদের এই আড্ডা হয়তো থেকে যাবে, আবার তোমাদের কখনো কখনো বিরক্ত করতে আমি চলে আসবো। একদমই বিরক্ত নয়। তো আমার মনে হলো যে রিলেশনশিপটা রাখা খুব ইম্পর্টেন্ট না, সেইটা যদি আমরা একে অপরের পাশে থেকে ধরে রাখতে পারি, আমরা গ্রো করবো। একা আমরা কখনোই গ্রো করতে পারবো না। আমাদের উদ্দেশ্য আর চলার পথটা যদি খুব স্মুথ করতে হয়, সম্পর্কটাকে খুব মজবুত করতে হবে। গিমিকের পেছনে না ছুটে রিলেশনশিপটাকে খুব মজবুত করি, যেটা তোমাদেরও একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। অ্যাসেসলি খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কিন্তু রিলেশনশিপ বিল্ড আপ করা। তো শেষ করবো, তোমার একটা কোনো কোটেশন বা নোট যা এই দর্শকদের কাছে যদি কিছু বলতে চাও,
যে স্টার্টআপ, বিশেষ করে যারা স্টার্টআপ নিয়ে, তুমি ধরো একটা স্টার্টআপ শুরু করে কিছুটা হলেও তুমি এগিয়ে আছো, এগোচ্ছ, যারা নতুন কিছু ভাববে স্টার্টআপ নিয়ে, তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের উদ্দেশ্যে আমার এটাই বলার, অনেকেই হয়তো থেমে যায় যে আমার কাছে হয়তো সেরকম কোনো ফান্ডিং নেই, আমি কি করে এগোবো। আমি এটাই বলতে চাই যে ফান্ডিং স্যার তখনই পাওয়া যায় যখন তুমি কিছু করেছো, কারণ সেটার উপরেই সবসময় সবাই তোমাকে ভরসা করবে। তো রেজিলিয়েন্স স্টার্টআপের জন্য খুব দরকার, একটা স্ট্রাগল, হার্ডওয়ার্ক করার মানসিকতা, একটা রেজিলিয়েন্সি, এটা স্টার্টআপের জন্য খুব দরকার। যারা নতুন শুরু করতে চাইছে আমি তাদেরকে বলবো, ভয় পেয়ে শুধু আমি একটা ভাবছি, কিছুটা ভেবেছি, একটা আইডিয়া আছে, সেরকম করলে কিন্তু হবে না। কারণ ইন্ডিয়াতে এত জনসংখ্যার মধ্যে প্রচুর আইডিয়া, তুমি সেটাকে কি করে এক্সিকিউট করতে পারছো সেটা হচ্ছে আসল। তাই এক্সিকিউশনটা করতে হবে, এক্সিকিউশন করলে তবেই তোমার কাছে ফান্ডিং আসবে, তবেই তুমি সেটাকে আরো বেটার এক্সিকিউট করতে পারবে এবং সেখান থেকে তুমি আরো এগিয়ে যেতে পারবে। এটাই আমার বলার, যে রেজিলিয়েন্সটা খুব দরকার, এটা খুব হেল্প করে। মুদ্রা কথা হচ্ছে ভয় পেও না বন্ধু, এগিয়ে চল। একদম একদম ওর মতন করে, ও ভয় পায়নি বলে আজকে ওটা করতে পেরেছে। ওরা 3 বন্ধু। তোমরা কি কলেজ লাইফ থেকে? আমি আর সুরজ হচ্ছে চাইল্ডহুড ফ্রেন্ডস। আচ্ছা। হ্যাঁ, তো আমরা আমাদের এডুকেশনটাও সেম ব্যাকগ্রাউন্ডে। আর সৌরভ হচ্ছে আইআইটি থেকে। আচ্ছা। সৌরভের সাথে আমাদের কানেকশন হয় লিঙ্কডইনের থ্রুতে। এই যে আপনি বললেন, এই যে লিঙ্কডইনে যখন কোনো একটা কিছু প্রচার হয় তখন সবাই আরো আসে যে আমরাও এই ইনিশিয়েটিভে তোমাদের সাথে থাকতে চাই। এইভাবেই সৌরভের সাথে আমাদের পরিচয় হয় এবং সৌরভ এখন মোটামুটি 1.5 বছর হয়ে গেল। তো সবাই মিলেই কিন্তু গ্রো করতে পারে যদি আমরা অনেস্টলি হার্ডওয়ার্কটা করি। গ্রো করা খুব ইম্পসিবল না। তো থ্যাংক ইউ অরুণা সময় দেওয়ার জন্য। আজকে এইখান থেকে শুরু হলো স্টার্টআপ বিলিয়ন্স মিট, যেটা প্রত্যেক মাসে 20টা ব্র্যান্ড যারা পেয়েছিল 2025 স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড, প্রত্যেকটা ভিজিট করব আমি। প্রত্যেকটা মাসে একটা করে ভিজিট হবে, গিয়ে নক করবো তাদের দরজাটা খোলার জন্য, তাদের গল্প শোনানোর জন্য আপনাদের কাছে নিয়ে আসবো এই ব্লগটা। তো এইটা দেখতে হলে অরিজিৎ অফিসিয়াল ব্লগটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আমার মেন ইউটিউব চ্যানেল অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। এই কারণে ভালো কিছুর সাথে নিজেকে যুক্ত রাখুন। আর পৃথিবীতে অনেক নেগেটিভিটির মধ্যেও অনেক পজিটিভিটি আছে, পজিটিভ জিনিস আছে। অ্যাসেসলির মতন একটা সফটওয়্যার আছে যে আপনাদের জীবনটাকে অনেক স্মুথ করে দিতে পারে। সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল।